পলায়নের ৫ মাসেও মুখ দেখাননি শেখ হাসিনা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ চায় সংস্কার কমিশন। জানাবো, লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে অসত্য বলেছিলেন টিউলিপ। সর্বশেষ জানাবো, চট্টগ্রামে জলাবদ্ধতা ও সড়ক নির্মাণ, আর্থিক সামর্থ্য নেই সিডিএর, কাটছাঁট হচ্ছে দুটি প্রকল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পলায়নের ৫ মাসেও মুখ দেখাননি শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পলায়নের ৫ মাস পূর্ণ হলো। এই ৫ মাসে কল রেকর্ড ফাঁস, চট করে দেশে ঢুকে পড়া সহ শেখ হাসিনার নানান চটকদার বক্তব্য পাওয়া গেছে। তবে একবারের জন্যও তার মুখ দেখা যায়নি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও। ২০২৪ সালের শুরুতে ডামি নির্বাচনে ক্ষমতা আঁকড়ে থাকার মাত্র ৭ মাসের মাথায় তীব্র জনরোষে গত ৫ই আগস্ট গদি ছেড়ে পালাতে বাধ্য হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী। ২০১৪-২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে সরকার গঠনের পর ২০২৪ সালের ৭ জানুয়ারি আরেকটি বিতর্কিত ডামি নির্বাচনে আবারও ক্ষমতা দখল করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জানুয়ারিতে সরকার গঠনের পর থেকে বড় ধরনের কোনো আন্দোলন বা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি শেখ হাসিনাকে। হঠাৎ করেই চলে আসে কোটা সংস্কার আন্দোলন। ২০১৮ সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের গ্রিন সিগন্যাল অনুযায়ী ২০২৪ সালের ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার রায় দেন হাইকোর্ট। কোটা সংস্কারের দাবিতে আবারও শুরু হয় আন্দোলন। ধীরে ধীরে তীব্র আকার নিতে থাকে এই আন্দোলন। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ। গত ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের খোঁচা রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এতে যেন আগুনে ঘি ঢালা হয়। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের দাবানলে আরেক দফা ঘি ঢালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছাত্রলীগকে উস্কে দেন। ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে। আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। এক রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জুলাই রংপুরে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদ। ২ হাত উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। পুলিশের ছররা গুলিতে নিহত হন আবু সাইদ। তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তীব্রতা বাড়তে থাকে আন্দোলনের। ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। লাশের মিছিল বাড়তে থাকে। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে। পরবর্তী কয়েকদিন সারা দেশে ব্যাপক সহিংসতা হয়। কারফিউ জারি করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট, ছররা গুলির পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে পুলিশ। হেলিকপ্টার থেকেও গুলি করা হয় আন্দোলনকারীদের উপর। পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে শত শত ছাত্র জনতা প্রাণ হারায়। ব্যাপক প্রাণহানি ও নৃশংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আন্দোলনে কিছুটা দমন করতে সক্ষম হয়। এর মধ্যে আদালত কোটার ব্যবস্থা পুরোপুরি পুনর্বহালের পরিবর্তে সংস্কার করে ৫৬% থেকে কোটা ১০% নেমে আসে। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। বুলেট আর ব্যাপক প্রাণহানির মাধ্যমে রাস্তা থেকে আন্দোলনকারীদের কিছুটা সরাতে পারলেও ক্ষোভে ফুঁসতে থাকে দেশের জনগণ। এর মধ্যে সামনে আসে ভাতের হোটেল খ্যাত ডিবি পুলিশ প্রধান হারুনের নাটক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডিবি অফিসে বসিয়ে ভাত খাওয়ানো এবং সেই ছবি ভিডিও প্রচার করা। তাদের দিয়ে জোর করে বিবৃতি আদায় করা হয়। মানুষ এতে আরও ক্ষুব্ধ হয়ে ফের রাস্তায় নামতে শুরু করে। সরকার আরও কঠোর হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ৪ আগস্ট মাঠে নামানো হয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের। তীব্র জনরোষে ময়দানে টিকতে পারেনি আওয়ামী লীগ। সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার শেষ চেষ্টা করেন শেখ হাসিনা। কিন্তু সেনাবাহিনীর বড় অংশ ছাত্র জনতাকে গুলি করতে অস্বীকৃতি জানায়। চাপে পড়ে সেনাবাহিনীর হাইকমান্ড ছাত্র জনতার বুকে গুলি না করার সিদ্ধান্ত নেন সেনা সদস্যরা। ৫ আগস্ট সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতার ঢল নামে। ঢাকা ও ঢাকার আশেপাশের মানুষ শেখ হাসিনাকে গদি থেকে উৎখাতের জন্য গণভবনের দিকে ছুটতে থাকেন। শেখ হাসিনা গণভবন থেকে পলায়নের জন্য মাত্র ৪৫ মিনিট সময় পান। তীব্র জনরোষ থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ চায় সংস্কার কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত। এছাড়া নির্বাচনের বৈধতার জন্য একটি নির্দিষ্ট শতাংশ ভোট পড়াকে বাধ্যতামূলক করার বিধান আনা সহ একগুচ্ছ সংস্কার চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন।
সোমবার আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব সংস্কারের কথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার পথ বন্ধ করতে হবে। একক প্রার্থী থাকলে সেখানে পুনরায় তফসিল ঘোষণা করা উচিত। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন বৈধ হবে সেটি নির্ধারণ করে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় সব সিদ্ধান্ত অনুমোদন করবেন জনপ্রতিনিধিরা। সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীরা শুধু সার্বিক ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকারের যেকোনো সিদ্ধান্ত ও অনুমোদনে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের প্রভাবমুক্ত থাকবেন। সংসদ সদস্যরা তাদের কার্যক্রমে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। জনপ্রতিনিধিদের কার্যক্রমের বিষয়ে অভিযোগ দেওয়া ও তার প্রতিকারের ব্যবস্থাও থাকতে হবে। এছাড়া প্রতি বছর শেষে জনপ্রতিনিধির কাজের মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে, যা একটি নীতিমালার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্কুল কলেজের শিক্ষক বা চাকরিজীবীদের সুযোগ দেওয়া যেতে পারে। বিশেষ করে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের নির্বাচনের সুযোগ দিলে তাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে এবং এটা পার্ট টাইম হিসেবে তারা করতে পারবেন। তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ বেশি আসছে। আমাদের কাছে সুপারিশ আসছে আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। মানুষ বলছে স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। একটা শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা দূরীকরণের জন্য তারা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এ নিয়ে স্থানীয় লোকদের মতামত আগে নিতে হবে। এক্ষেত্রে একইভাবে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদেরও মতামত একই। তিনি বলেন, পৌরসভার অবস্থা ভালো না, অনেকের বেতন বাকি, এগুলো বিলুপ্ত করা যায় কিনা দেখতে হবে। পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কিনা সেটাও সংস্কার কমিশন ভাবছে। এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, স্থানীয় সরকার নারী প্রতিনিধিরা নানাভাবে বঞ্চিত, কথা বলারও সুযোগ পান না, কাজের ক্ষেত্রেও কম, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদেরও গুরুত্ব দিতে হবে। নারী আসনে নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতিতে হতে হবে। এছাড়া বাজেট সংকটের কারণে স্থানীয় সরকার প্রতিনিধিরা কিছু সামাজিক বাস্তবতার মুখোমুখি হন। নির্বাচন নির্দলীয় ও জাতীয় নির্বাচনের আদলে করা হলে এই সংস্কৃতির কিছুটা পরিবর্তন হতে পারে। স্থানীয় সরকারে পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে কমিশন। লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে অসত্য বলেছিলেন টিউলিপ। আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয়ে অসত্য বলায় পদত্যাগের জন্য ক্রমাগত চাপের মুখে পড়েছেন বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটেনের লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিব। অথচ ২ বছর আগে টিউলিপ দাবি করেছিলেন তার বাবা-মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য মেইল অন সানডের সূত্রে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে ২ বছর আগে একাধিকবার প্রশ্ন করা হয় যে তিনি কিভাবে ২ বেডরুমের এই ফ্ল্যাট পেয়েছেন। জবাবে ফ্ল্যাট উপহার পাওয়ার কথা অস্বীকার করেছিলেন তিনি। এই প্রশ্ন তোলায় পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। অথচ টিউলিপকে কৃতজ্ঞতাস্বরূপ ওই ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল বলে লেবার পার্টির সূত্র থেকেও এখন নিশ্চিত করা হয়েছে। গতরাতে ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছিলেন, গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন পদত্যাগ করেন। গ্রেটার লন্ডনের হ্যারো ইস্টের এমপি বব ব্ল্যাকম্যান বলেন, ওই সম্পত্তির ব্যাপারে টিউলিপ আগে যা বলেছিলেন সে ব্যাপারে অবস্থান পরিষ্কার করা উচিত। এটা না করলে তিনি মন্ত্রী থাকতে পারেন না। ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক ছায়ামন্ত্রী ম্যাট ভিকার বলেন, সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠা অগ্রহণযোগ্য, আর দুর্নীতিবিরোধী মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আরও অগ্রহণযোগ্য। বিরোধী দলের আরেক এমপি বেন ওবেস জেকটি বলেন, নতুন এই তথ্য টিউলিপের জন্য আরও বেশি সমস্যাজনক। এখন যখন জানা গেল ওই ফ্ল্যাট কেনা হয়নি বরং উপহার হিসেবে পেয়েছেন, টিউলিপকে আরও বেশি প্রশ্নের জবাব দিতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা ও সড়ক নির্মাণ, আর্থিক সামর্থ্য নেই সিডিএর, কাটছাঁট হচ্ছে ২টি প্রকল্প। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প ব্যয় বেড়েছে কয়েক গুণ। ঋণ ও নিজস্ব তহবিল ব্যয়ের শর্তে সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছিল সরকার, তাতে রাজি হয়েছিল সিডিএ। এখন আর্থিক সামর্থ্য না থাকায় ওই অর্থ ব্যয় করতে পারছে না সংস্থাটি, ফলে প্রকল্প কাটছাঁট করতে হচ্ছে। সিডিএর প্রকল্প দুটি হচ্ছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন এবং চট্টগ্রাম সিটি আউটার রিং রোড। সংশোধনের পর প্রকল্প দুটিতে ব্যয় বেড়েছে ৩,৬৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকার অনুদান দিচ্ছে ১,৭৫৫ কোটি টাকা, বাকি টাকার মধ্যে ঋণ হিসেবে দেবে ১,১৪১ কোটি টাকা। নিজস্ব অর্থায়ন থেকে খরচ করতে হবে ৭৫৩ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা এবং যোগান দেওয়ার মতো আর্থিক সক্ষমতা সিডিএ নেই বলে স্বীকার করেছেন সংস্থার কর্মকর্তারা। তাই ঋণ ও নিজস্ব তহবিলের পরিবর্তে অনুদান দেওয়ার জন্য সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সিডিএর চলমান প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে। পরিকল্পনা কমিশন ও সিডিএর নথিপত্র অনুযায়ী চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প প্রথম দফায় সংশোধন করায় ব্যয় বেড়ে দাঁড়ায় ৮,৬২৬,৬২,৬২ লাখ টাকা। ৩ বছরের কাজ ৭ বছরেও শেষ করতে না পারায় ১ লাফে ব্যয় বৃদ্ধি পায় ৩,০১০ কোটি টাকা। বর্ধিত ব্যয়ের মধ্যে অর্ধেক ১,৫০৩ কোটি টাকা সরকার দিতে রাজি হয়। বাকি ১,৫০৬ কোটি টাকার মধ্যে ঋণ হিসেবে ৭৫৩ কোটি টাকা দেবে সরকার। আর ৭৫৩ কোটি টাকা সিডিএর নিজস্ব তহবিল থেকে দিতে হবে। প্রায় ৭.৫ বছর পার হলেও এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭২%। প্রকল্প বাস্তবায়নের প্রায় শেষের দিকে এসে প্রতিবন্ধকতা ও সমস্যা চিহ্নিত করেছে সিডিএ। সেখানে বলা হয়েছে, সিডিএর যে আর্থিক সামর্থ্য তাতে সরকারি ঋণ ও নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ১,৫০৬,৪৮ লাখ টাকা সরকারের তহবিল থেকে অনুদান প্রয়োজন। সিডিএর তথ্য অনুযায়ী প্রকল্পের আওতায় ৩৬টি খালের মধ্যে ১৭টির কাজ পুরোপুরি শেষ হয়েছে। ৫টি খালের কাজ শেষ হয়েছে ৮৫%। বাকি খালগুলোতে কাজ চলছে। অর্থ ব্যয় হয়েছে ৪,৩০০ কোটি টাকা।